বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% নিয়োগই হয় কোটা থেকে। বাকি ৪৪% নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তার মানে এইসব নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছে। ৫৬% কোটার মধ্যে নারী কোটা ১০%, জেলা কোটা 10%, উপজাতি কোটা ৫% এবং প্রতিবন্ধী কোটা ১% নিয়ে সাধারণ মোট কোটা ২৬%। আজ আমি আপনাদেরকে বলবো কোটা কি এবং কোটা ব্যবস্থার কেন সংস্কার করা দরকার। প্রথমেই আসি, কোটা অর্থ কি। কোটা অর্থ সিট বা আসন। একটি বাসে যেরকম নির্দিষ্ট সংখ্যক কিছু সিট বা আসন থাকে, ঠিক একইভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও নির্দিষ্ট সংখ্যক কিছু সিট বা আসন থাকে, যাকে পরিভাষায় কোটা বলা হয়। দ্বিতীয়ত আসুন আমরা জেনে নেই কেন এই কোটা ব্যবস্থার সংস্কার করা দরকার। আমরা জানি যখন আমরা একটি পাবলিক বাসে উঠি তখন সেখানে আমরা দেখতে পাই প্রতিবন্ধী, মহিলা, শিশু, উপজাতি, মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট সংখ্যক কিছু সিট, সেটা 4টা, 6টি বা 8টি এ জাতীয় কিছু সংখ্যক সিট তাদের জন্য সংরক্ষিত থাকে, বাকিগুলো থাকে সাধারণ জনগণের জন্য। ঠিক একইভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু সিট এদের জন্য, এই সংখ্যালঘিষ্ঠ শ্রেণীদের জন্য বরাদ্দ থাকে। আর এটা দরকারও বটে, কেননা তারাও তো এদেশের নাগরিক, তারাও সরকারি চাকরির সুবিধা ভোগের অধিকার রাখে। এক্ষেত্রে কোনো আপত্তি কেউই করেননি। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সেটা হলো একটি পাবলিক বাসে ধরুন 50টি সিট থাকে। সেই 50টা সিটের মধ্যে যদি 10টি সিট থাকে মুক্তিযোদ্ধাদের জন্য, 10টি সিট থাকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, আর 10টি সিট থাকে তার মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য বরাদ্দ, এবং এরপরে 5টি সিট থাকে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য, আর 5টি সিট থাকে জেলাভিত্তিক ও উপজাতিদের জন্য, সব মিলিয়ে হয় 40টি সিট। যখন 50টি সিটের মধ্যে 40টি সিটই আপনি সংখ্যালঘিষ্ঠ ব্যক্তিদের জন্য বরাদ্দ করে দিবেন, আর বিশাল এই জনসমুদ্র সাধারণ সংখ্যা গরিষ্ঠ জনসাধারণের জন্য মাত্র 10টি সিট বরাদ্দ রাখবেন, তখন সাধারণ জনগণ তো আন্দোলন করবেই। আর এমনই ঘটনা ঘটেছে সরকারি চাকরির কোটা আন্দোলনের ক্ষেত্রেও। সরকার সংখ্যালঘিষ্ঠ শ্রেণীদের কোটাকে বৃদ্ধি করে সংখ্যাগরিষ্ঠ চাকরির পদপ্রার্থীদের কোটাকে কমিয়ে দিয়ে তাদেরকে বঞ্চিত করেছে। ফলে সাধারণ জনগণ বৈষম্যের এই জাতাকলে পৃষ্ঠ হয়ে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছে, এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে কিভাবে তারা নিজেদের বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দিয়েছে। এবার আপনি একটু ভেবে দেখুন, একজন অনার্স মাস্টার্স পাশ করা ছাত্র যখন 100-র ভিতরে 90 নাম্বার পেয়ে পাশ করে যখন সে চাকরির জন্য যায়, এর বিপরীতে 33 নাম্বার পেয়ে কোনো রকম টেনে টুনে পাশ করা যখন একই সাথে চাকরির ইন্টারভিউতে যায়, এরপরে যখন ওই মেধাবী ছাত্র যে 100-র ভিতরে 90 নাম্বার পেল, সে যখন তাকে টপকে ওই 33 নাম্বার পাওয়া ছাত্রটি যখন চাকরিটা পেয়ে গেল, কেন পেয়ে গেল? সে মুক্তিযোদ্ধার নাতি বলে। আর মেধাবী ছাত্র কেন পেল না? তার কোটা খালি নেই বলে। তখন কি এই মেধাবী ছাত্রের মেধার যথাযথ মূল্যায়ন করা হলো? হলো না। আর যখন সে চাকরিটা পেল না, এত কষ্ট করার পরেও, এত ভালো রেজাল্টের পরেও যখন সে জুলুমের শিকার হয়ে কোটা না থাকার কারণে সে যখন চাকরিটা পেল না, তখন সে একটা মানসিক চাপ বোধ করে, তখন সে ডিপ্রেশনে ভুগতে থাকে। ফলে সে সন্ত্রাসের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। আর একজন অযোগ্যকে যখন আপনি যোগ্যতার আসনে বসালেন, তখন কি হবে? আর তখন সে দেখা গেল দুর্নীতি, চুরি, দেশের সম্পদ অন্য দেশে পাচারের মতো এবং টাকলা মুরাদের মতো ইসলাম বিদ্বেষী কাজে জড়িয়ে পড়তে থাকে, যা একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। তাই আমি মনে করি কোটা সংস্কার এখন সময়ের দাবি। অন্যদিকে আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে বিচার করতে যাই, তাহলে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা প্রত্যেককেই তার অবস্থান অনুযায়ী তাকে মর্যাদার আসনে সমাসীন করো। অন্যত্রে বলা হয়েছে, ওয়াশাই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন,
অর্থাৎ যখন আপনি অযোগ্যকে যোগ্যতার আসনে বসাবেন তখন এটা সাক্ষাৎ জুলুম ছাড়া ভিন্ন কিছু হবে না। তাই আমি সকলের প্রতি উদারত আহ্বান জানিয়ে বলবো, মেধাকে যথাযথ মূল্যায়ন করুন এবং কোঠা সংস্কারের পক্ষে সকলেই ঐক্যমত গড়ে তুলুন। চলুন এ বিষয়ে আমরা কিছু বক্তব্য ভিডিওর মাধ্যমে দেখে আসি। অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই 30%। সে কারণে সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। অভিযোগ আছে, বাংলাদেশে এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই বেশি চাকরি হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে, তবে কোনো দেশেই বাংলাদেশের মতো মেধাবীদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয়। আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে, শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে। তার ছেলে, তার নাতি, তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোটার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম নয়। প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা। ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? মানুষের অধিকার যেন ঠিক থাকে, প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায়, এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি। একটা ছেলে 100 মার্কের মধ্যে 80 মার্ক পাবে, এরপরে সে অ্যালাউ হবে। আরেকটা ছেলে 33 মার্ক পাবে, পাওয়ার পরে সে অ্যালাউ হবে। মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি, আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না। একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে, এটা আমাদের জন্য অনৈতিক। একটা ছেলে 200 সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না, তাহলে তো আপনি জুলম করলেন। সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো, চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো, সকল জায়গায় সে বঞ্চিত হলো। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া। চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয়, মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যারা জিহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দ্বীনের জন্য, তাদের আল্লাহর বিধান অনুযায়ী জিহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন। এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই। আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। তো এই কাজগুলো অনুচিত। বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তায় ঘুরছে, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। একজন মেয়ে তিনি যদি ডিভোর্সি হন, তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন, বা তিনি কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন, তার চাকরির দরকার হয়, তিনি চাকরি করবেন। আবার ওই যে বললাম, মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন, এগুলো ঠিক আছে, ইসলাম এগুলোর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু যেখানে জেনারেল জগৎ, সেখানে আপনি কোটা করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন, তো এই ছেলেটা কী করবে? তারা সন্ত্রাসের দিকে যাবে, মাদকের দিকে যাবে। কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না। তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে, যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে। অবশেষে আমি বলতে চাই, কোটা সংস্কার এখন সময়ের দাবি। তাই কোটা সংস্কার করে মেধাকে মূল্যায়ন করা হোক এবং যোগ্যকে যোগ্যতার আসনে যথাযথভাবে সমাসীন করা হোক। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।